বন্ধুরা, আমাদের সমাজে এমন অনেকেই আছেন যারা বেশিরভাগ সময় নিজের কাজ নিয়ে বা পড়াশোনা নিয়ে ডিপ্রেশনে থাকেন। আর তারা হাজার চেষ্টা করেও সেই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারেন না। তাই আপনিও যদি এই ধরনের মানুষ হয়ে থাকেন, তাহলে বৌদ্ধ সন্ন্যাসীর এই গল্পটি একবার অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। একজন বৌদ্ধ সন্ন্যাসী একবার একটি গ্রামের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। গ্রামের পাশে রাস্তায় একটা ফাঁকা জায়গায় তিনি দেখতে পান যে সেখানে বেশ কয়েকজন ব্যক্তি মাটি কাটার কাজ করছে। সন্ন্যাসী তাদের দেখে এটা জানার কৌতূহল হয় যে তারা এখানে কি বানাচ্ছে। তারপর তিনি সেখানে যারা কাজ করছিল তাদের মধ্যে একজনের কাছে গিয়ে দাঁড়ান। তারপর তাকে জিজ্ঞাসা করেন, আচ্ছা, এখানে এটা কি তৈরির জন্য মাটি কাটা হচ্ছে? তার কথা শুনে সেই ব্যক্তি কোনো উত্তর দেয় না। বৌদ্ধ সন্ন্যাসী আবার বিনীতভাবে তাকে বললেন, আমি এখান দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আমি দেখতে পেলাম এরকম একটা ফাঁকা জায়গায় আপনারা মাটি কাটার কাজ করছেন। এটা দেখে আমার এটা জানার কৌতূহল হলো যে এখানে কিসের কাজ চলছে। সেই জন্য আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে এখানে আপনারা কি তৈরি কাজ করছেন। বৌদ্ধ সন্ন্যাসীর মুখে বারবার একই কথা শোনার পরে সেই ব্যক্তি খুব রেগে যায়। রেগে গিয়ে বলে, আমি জানি না এখানে কিসের কাজ হচ্ছে। দেখছেন না রোদে ঘেমে আমার অবস্থা কতটা খারাপ হয়ে গেছে। আমার অন্য কিছু করার উপায় নেই, তাই বাধ্য হয়ে এখানে আমি কাজ করতে এসেছি। কোনো ধারণা নেই যে এখানে কি তৈরি হচ্ছে, আর আমি জেনেই বা কি করব যে এখানে কি তৈরি হচ্ছে। এখানে কি তৈরি হচ্ছে জানলে তো আমার খাটনি কম হয়ে যাবে না। তাই আমার কোনো ইচ্ছা নেই এটা জানার যেখানে কি তৈরি হচ্ছে। আমি এখানে কাজ করতে এসেছি, কাজ করব, চলে যাব। বৌদ্ধ সন্ন্যাসী তার কথা শোনার পর হাত জোড় করে প্রণাম জানিয়ে সেখান থেকে সরে গেলেন। তারপর তিনি অন্য একজন ব্যক্তির কাছে গিয়ে তাকেও একই কথা জিজ্ঞাসা করলেন যে এখানে কি তৈরি কাজ হচ্ছে। সেই ব্যক্তি কিছুক্ষণ সেই সন্ন্যাসীর দিকে তাকিয়ে দেখলেন। তারপর তাকে বললেন, শুনুন মহাশয়, আমি এখানে টাকার জন্য কাজ করতে এসেছি। 8 ঘন্টা কাজ করব, যত টাকা পাও না সেটা নেব আর বাড়ি চলে যাব। আবার কালকে কাজে আসব, 8 ঘন্টা কাজ করব, টাকা নিয়ে বাড়ি চলে যাব। টাকা ইনকাম করাটা আমার কাছে আসল কথা। সেটা যে কোনো কাজ করেই হোক। কি তৈরি হচ্ছে, কেন তৈরি হচ্ছে তা জেনে আমার কি লাভ। বৌদ্ধ সন্ন্যাসী তাকেও প্রণাম জানিয়ে আরও একটু এগিয়ে গেলেন আর তৃতীয় আরেক ব্যক্তির কাছেও একই কথা জিজ্ঞাসা করলেন। সেই ব্যক্তিকে দেখে মনে হচ্ছিল সে অন্য দুজন ব্যক্তি থেকে তার কাজ নিয়ে বেশি খুশি। তাকে যখন সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন যে এখানে কি তৈরি হচ্ছে, তখন সেই ব্যক্তি প্রথমে সন্ন্যাসীকে হাসি মুখে প্রণাম জানালো আর তারপর বলল, গুরুদেব, এখানে একটা বড় হাসপাতাল তৈরির কাজ হচ্ছে। বৌদ্ধ সন্ন্যাসী তার উত্তর পেয়ে ব্যক্তিকে বললেন, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুবই আনন্দের সঙ্গে নিজের কাজ করছো। এই গরমের দুপুরে মাটি কাটার কাজ করে তোমার কষ্ট হচ্ছে না? তুমি ক্লান্তি অনুভব করছো না? ব্যক্তিটা আবারও হেসে উত্তর দিল, না, আমি এখানে কাজ করে ক্লান্তি অনুভব করছি না। আমি পাশের গ্রামেই থাকি। আমার গ্রাম এবং আশেপাশের কোনো গ্রামে এরকম বড় কোনো হাসপাতাল নেই যেরকম হাসপাতাল এখানে তৈরি হচ্ছে। আর সেই কারণের জন্য এখানকার সমস্ত গ্রামবাসীদের অনেক দূরে শহরে থাকা হাসপাতালে চিকিৎসা করতে যেতে হয়। আমিও প্রথমে যখন এখানে কাজ করতে এসেছিলাম, আমিও জানতাম না যে এখানে কী তৈরির কাজ হচ্ছে। যিনি আমাকে কাজ দিয়েছেন তিনি শুধু বলছিলেন মাটি কাটার কাজ করতে হবে। কিন্তু প্রথম দিন এখানে কাজ করে আমি অতটা আনন্দ পাচ্ছিলাম না। এখানে যারা কাজ করছে তাদের বেশিরভাগ মানুষ এটা জানে না যে তারা কিসের জন্য কাজ করছে, যেমনটা আমি প্রথম দুদিন জানতাম না। আর যেহেতু কিসের জন্য আমরা কাজ করছি, আমরা যেটা করছি সেটার আসল উদ্দেশ্যটা কি সেটা কারোর কাছে পরিষ্কার ছিল না, সেহেতু আমরা কেউই আনন্দের সঙ্গে কাজটা করতে পারছিলাম না। কাজ করতেই হবে, না হলে সংসার চলবে না, টাকা পয়সা উপার্জন করতে পারবো না। সেই জন্য আমরা এক প্রকার মনের সঙ্গে যুদ্ধ করেই কাজ করছিলাম। কিন্তু দুদিন পরে আমি বুঝতে পারলাম যে আমি যদি এই কাজের আসল উদ্দেশ্যই না জেনে এভাবে কাজ করে যাই, তাহলে আমি কাজ করার মধ্যে কোনো আনন্দ খুঁজে পাবো না। উল্টে যতদিন যাবে আমার কাছে এই কাজটা তত কঠিন হয়ে দাঁড়াবে। তাই আমি জানার চেষ্টা করলাম যে এখানে আসলে কিসের কাজ হচ্ছে। আর আমি জানতে পারলাম
যেখানে একটা হাসপাতাল তৈরির কাজ হচ্ছে। এমন একটা হাসপাতাল, যেরকম হাসপাতাল আমাদের গ্রামের আশেপাশে কোথাও নেই। আর যখনই আমি এটা জানতে পারলাম, আমার নিজের কাজের প্রতি দৃষ্টিভঙ্গিটাই সম্পূর্ণ বদলে গেল। আমার কাছে আমার এখানে কাজ করার উদ্দেশ্যটা পরিষ্কার হয়ে গেল। তারপর থেকে যখনই আমি মাটিতে কোদালের একটা করে কোপ দিতাম, আমার সামনে একজন অসহায় মানুষের এই হাসপাতালে চিকিৎসা করে সুস্থ হয়ে যাওয়া হাসি মুখটা ভেসে উঠত। আজ পর্যন্ত আমাদের গ্রামে হাসপাতাল না থাকার জন্য কত অসহায় মানুষ সময় মতো সঠিক চিকিৎসা পায়নি, কত মানুষকে কত কষ্ট করে দূরে শহরে চিকিৎসা করাতে হয়েছে। অসহ্য গরমের দিনেও আমি যখন নিজের কাজ করি, আমার মনে হয় যে আমার এই মাটি কাটার কাজ ভবিষ্যতে কোনো মানুষের সুস্থ হয়ে ওঠার পেছনে একটু হলেও যোগদান করছে। আমার এই মাটি কাটার কাজ কত অসহায় পরিবারের মুখে হাসি ফোটানোর ক্ষেত্রেও একটু হলেও যোগদান করছে। আর যখন আমি ভবিষ্যতে সেই মানুষগুলোর হাসি মুখ কল্পনা করি, আমার এই কাজ করতে একটুও ক্লান্তি আসে না। এত কঠিন কাজও তখন অনায়াসে হয়ে যায়। বিশেষ করে আমার এই কাজ করতে একটুও খারাপ লাগে না কিংবা অসহ্য লাগে না। যেদিন এই হাসপাতাল তৈরি হয়ে যাবে, সেদিন আমিও এখানে আমার পরিবারের চিকিৎসা করাতে পারবো। আর আমার গ্রামের মানুষদের আর কষ্ট করে দূরে গিয়ে চিকিৎসা করাতে হবে না। আমি প্রতিদিন সকালে যখন এখানে কাজে আসি, কাজ শুরু করার আগে আমি এখানে কাজ করার উদ্দেশ্য নিয়ে ভাবি। আমার মনে হয় কাজ করে টাকা উপার্জন তো আমি অন্য জায়গায় করতে পারতাম, এখানেও করব, কিন্তু এই কাজটা করলে আমার গ্রামের অনেক বড় একটা সমস্যার সমাধান হবে। এটা ভেবে আমার মনে এই কাজ করার ইচ্ছা অনেক বেড়ে যায়। আমি সারাদিন স্ফূর্তির সাথে কাজ করি, আর সন্ধ্যাবেলা সন্তুষ্টি নিয়ে বাড়ি যাই। রাতে আমার ঘুম ভালো হয়, কারণ আমি যে কাজটা করছি সেটা আমি আনন্দের সাথে করছি। ভগবান আমাকে এমন একটা কাজের জন্য বেছে নিয়েছেন যাতে অনেক মানুষের মঙ্গল হতে চলেছে, অনেক মানুষের সাহায্য হতে চলেছে। সেই জন্য পরের দিন সকালে উঠে আবার এই পরিশ্রমের কাজ করতে আসতে আমার একটুও কষ্ট হয় না। ব্যক্তির মুখে এসব কথা শুনে সেই বৌদ্ধ সন্ন্যাসী তাকে বললেন, তোমার চিন্তা ভাবনা সত্যিই অনেক সুন্দর, তুমি এভাবেই জীবনে এগিয়ে চলো। এই বলে তিনি তাকে প্রণাম জানিয়ে সেই স্থান থেকে চলে গেলেন। যেতে যেতে তিনি ভাবতে লাগলেন, এটাই তো ভেতর থেকে খুশি থাকার আসল রহস্য। একজন খুশি আর একজন দুঃখী মানুষের পরিস্থিতি অনেক সময় একই হতে পারে। তারা একই কাজ করছে, কিন্তু শুধুমাত্র দৃষ্টিভঙ্গির তফাৎ, চিন্তাভাবনার তফাৎ তাদের মধ্যে তফাৎ করে দেয় যে মানসিকভাবে কে খুশি থাকবে আর কে দুঃখী। তো বন্ধুরা, আমাদের জীবনের বা আমাদের প্রত্যেকের জীবনের একটা অনেক বড় অংশ হলো আমাদের কাজ। দিনে 24 ঘন্টা সময়ের মধ্যেই আমরা 7 থেকে 8 ঘন্টা ঘুমাই, আর বাকি 16 ঘন্টার মধ্যেই আমরা 8 থেকে 10 ঘন্টা কাজ করি। ছাত্র জীবনে পড়াশোনা করি, ছাত্র জীবন পেরিয়ে গেলে যে কেরিয়ারে যাই সেই কাজ করি। কিন্তু আমাদের মধ্যে কজন এমন আছে যারা যে কাজ করছি সেই কাজ নিয়ে খুশি? হয়তো এর শতকরাটা খুবই কম। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই নিজের কাজ নিয়ে খুশি নয়। আমার কাজ করতেই হবে সেই জন্য কাজ করছি, আর না হয়তো টাকা ইনকাম করতে হবে শুধু সেই ভেবে কাজ করছি। আমাদের মধ্যে এমন মানুষ খুবই কম সংখ্যক আছে যারা নিজের কাজটাকে ভেতর থেকে আনন্দের সঙ্গে করছে। আর আমরা যদি নিজের কাজের লাইফ, যেখানে আমাদের জীবনে অর্ধেকটা অংশ জুড়ে আছে, সেটাই খুশিভাবে না করতে পারি, তাহলে আমাদের সম্পূর্ণ জীবনটা কিভাবে খুশি হতে পারে? আমাদের কাজ আমাদের খুশি তখনই সবচেয়ে বেশি দিতে পারে যখন আমাদের কাছে যে কাজটা আমরা করছি সেই কাজটা করার পেছনে আসল উদ্দেশ্য পরিষ্কার থাকে। আমরা যদি কেন একটা কাজ করছি, কেন যেটা পড়ছি, কিংবা কেন যে কেরিয়ারটা বেছে নিচ্ছি সেটা আমার জন্য বেস্ট, এর উত্তর নিজেকে পরিষ্কারভাবে দিতে পারি, তাহলে আমাদের পড়াশোনা কিংবা আমাদের কাজ কোনোটাই আমাদের কাছে কষ্টকর কিংবা অস্বস্তিকর লাগবে না, কোনোটাই আমাদের মানসিক চিন্তার কারণ হবে না। আপনি জীবনে যে পর্যায়ে থাকুন না কেন, আজই নিজেকে প্রশ্ন করুন যে আপনি যেটা করছেন সেটা কেন আপনি করছেন। আপনার যে কোনো একটা কাজ করার পেছনে আসল উদ্দেশ্যটা খুঁজে বের করার চেষ্টা করুন, আসলে আনন্দটা খুঁজে বের করার চেষ্টা করুন। একদিনে হয়তো উত্তর পাবেন না, তাই একদিনে উত্তর না পেলে বারবার প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন। একটা কাজ যখন আপনি করছেন তার পেছনে উদ্দেশ্য কোথাও না কোথাও অবশ্যই লুকিয়ে আছে, অপেক্ষা শুধু সেটাকে খুঁজে বের করা। বিশ্বাস করুন, যেদিন আপনি উত্তরটা পেয়ে যাবেন সেদিন থেকে আপনার জীবনটা অনেকটাই বদলে যাবে। তাই বন্ধুরা, আপনি আপনার জীবনে যাই করছেন না কেন সেটা করার পেছনে আসল উদ্দেশ্যটা আপনি খুঁজে পেয়েছেন কিনা
সেটা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন, যাতে করে জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি দেখে অন্য আরেকজনও তার জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য হয়। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন। আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।